আচ্ছা, সমস্ত বিষয় নিয়ে ক্লাস নেব। হ্যাঁ, আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় শুদ্ধিকরণ, আমরা শুদ্ধিকরণ নিয়ে আলোচনা করি। প্রথমে শুদ্ধিকরণে ভালো করতে গেলে আমাদের বর্ণমালা নিয়ে একটু আলোচনা করি। বর্ণমালা, বর্ণমালা মানে বুঝতেই পারতেছি, মালা মানে সমষ্টি, আর বর্ণ মানে তো বর্ণই, অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলি। তাহলে যে কোনো বর্ণের সমষ্টিকেই বর্ণমালা বলে। প্রত্যেকটা ভাষারই বর্ণমালা রয়েছে। হ্যাঁ, তাহলে বর্ণমালা প্রথমে আমরা ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ আমরা লিখে নিই। ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। এই 25টি বর্ণ থেকে আমরা শুদ্ধিকরণের অনেকগুলো বিষয় বের করব। তাহলে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে আমরা স্পর্শ বর্ণ বলি। কি বর্ণ বলি? স্পর্শ বর্ণ বলি। স্পর্শ বর্ণ বলি। কেন এদের নাম স্পর্শ বর্ণ, এটা আমরা প্রথমে জানতে হবে যে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে কেন স্পর্শ বর্ণ বলা হয়। আচ্ছা, তাহলে স্পর্শ বর্ণ কেন বলা হয়? কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের 5টা বিষয়কে স্পর্শ করে উচ্চারিত হয়। খুবই চমৎকার তথ্য। অর্থাৎ ক, চ, ট, ত, প, এই যে বর্গগুলো রয়েছে, অর্থাৎ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ, এই প্রত্যেকটা বর্গীয় বর্ণ যখন আমরা উচ্চারণ করব তখন 5টা বিষয়কে স্পর্শ করে এই বর্ণগুলো উচ্চারিত হয়। তাহলে এই 5টা বিষয় কি? যেমন প্রথম সারিটা হচ্ছে কণ্ঠ, অর্থাৎ কণ্ঠের সাহায্যে এই বর্ণগুলো উচ্চারিত হয়। তারপর হচ্ছে তালব্য, তারপর হচ্ছে মূর্ধন্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, তারপর হচ্ছে দন্তবর্ণ, তারপর হচ্ছে উষ্ঠবর্ণ। এগুলো আমাদের মনে রাখতে হবে প্রথমে, তাহলে শুদ্ধিকরণটা আমরা ভালো পারবো। তাহলে ক বর্গের নাম কণ্ঠ, চ বর্গের নাম তালব্য, ট বর্গের নাম মূর্ধন্য, ত বর্গের নাম দন্তান্ন, প বর্গের নাম উষ্ঠ। কিন্তু এগুলো মুখস্থ করতে আমরা চাই না, কারণ মুখস্থ করলে আমরা ভুলে যাব। আমাদের আলোচনার বিষয়টাই হচ্ছে আমরা মুখস্থ করব না, মুখস্থ না করে আমরা কৌশল, ছবি, ছন্দ এবং কোটের মাধ্যমে মনে রাখবো। তাহলে কীভাবে মনে রাখবো? দেখুন, এই ক বর্গ দিয়ে আপনি কণ্ঠ মনে রাখতে পারেন, ক দিয়ে কণ্ঠ। চ দিয়ে আমরা চাবি মনে রাখি, চাবিতে কি খোলা যায়? চাবি দিয়ে আমরা তালা খুলতে পারি, তাহলে তালব বর্ণ, চাবি, তালা। আর এই বর্ণটার নাম কিন্তু মূর্ধন্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, তাহলে মূর্ধন্য দিয়ে আমরা মূর্ধন্য মনে রাখবো। আর এই বর্ণটার নাম হচ্ছে দন্তবর্ণ, আমরা দন্ত মনে রাখতে পারি। আর প, ফ, ব, ভ, ম এই বর্ণগুলো যখন উচ্চারণ করবেন তখন অবশ্যই ঠোঁটের স্পর্শ ছাড়া এই বর্ণগুলো উচ্চারিত হবে না। এই জন্য ঠোঁট মানে উষ্ঠ, তাহলে এই বর্ণগুলোর নাম উষ্ঠবর্ণ। তাহলে চমৎকার এই কৌশলটি আমরা মনে রাখতে পারি, তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কিভাবে? ক দিয়ে আমরা কণ্ঠ, ক দিয়ে কণ্ঠ। চাবি, চ দিয়ে হচ্ছে চাবি, চাবিতে কি খোলা যায়? তালা, তালা দিয়ে তালব্য। আর এই বর্ণটার নাম কি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, মূর্ধন্য দিয়ে মূর্ধন্য মনে রাখবো। ত, থ, দ, ধ, দ মানে দন্তান্ন, দন্তান্ন দিয়ে দন্তান্ন। প, ফ, ব, ভ, ম মানে এগুলো হচ্ছে উষ্ঠবর্ণ, ঠোঁটের সাহায্যে আমরা উচ্চারিত করতে পারি। তাহলে এই চমৎকার এই কৌশলটি আশা করি বুঝতে পেরেছেন। অথবা আরেকটা কৌশল আপনি মনে রাখতে পারেন। আরেকটা কৌশল, কৌশল কি? ধরেন আপনার মুখটা শুরু হয়েছে কি দিয়ে? ঠোঁট দিয়ে। ঠোঁট মানে কি? ঠোঁট মানে উষ্ঠ। ঠোঁট খুললে কি দেখা যায়? আপনি দেখেন, ঠোঁটগুলো যদি আমরা খুলি তাহলে কিন্তু আমাদের 2 সারি দাঁত থাকে, ঠিক না? এক সারি হচ্ছে দন্ত, এক সারি হচ্ছে মূর্ধন্য। তাহলে ঠোঁটের পর 2 সারি দাঁত, উপরের সারির দাঁতকে বলে দন্ত আর নিচের সারির দাঁতকে বলা হয় মূর্ধন্য। দাঁতের পর অবস্থান কার? দাঁতের পর অবস্থান হচ্ছে জিহ্বা, জিহ্বা মানে হচ্ছে তালব্য। আর জিহ্বাটা কোথায় সংযুক্ত আছে? কণ্ঠের সাথে। তাহলে আপনি দুইভাবে মনে রাখতে পারেন। তাহলে ঠোঁট, ঠোঁট খুলে 2 সারি দাঁত, উপরের সারির দাঁতকে আমরা বলতেছি দন্ত আর নিচের সারির দাঁতকে বলতেছি আমরা মূর্ধন্য। আর 2 সারি দাঁতের পর আমাদের অবস্থান হচ্ছে জিহ্বা, জিহ্বা মানে হচ্ছে তালব্য। আর জিহ্বাটা কোথায় সংযুক্ত আছে? দেখেন আমাদের জিহ্বাটা ঠিক কণ্ঠের সাথে যুক্ত আছে। একটু নিজে নিজে একটু মনে মনে চিন্তা করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। তাহলে ঠোঁট খুললে 2 সারি দাঁত, দাঁত খুললে জিহ্বা, জিহ্বা সংযুক্ত আছে কণ্ঠের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে সাউন্ড প্রবলেম একজন লিখছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এটা অসাধারণ বই, এটা নার্সিংয়ের জন্য, বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য, বিসিএস পরীক্ষার জন্য, যে কোনো প্রতিযোগিতামূলক, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। আচ্ছা, আচ্ছা, একজন লিখছে ওই টপিকটা আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, যিনি ওই আমাদের কম্পিউটার অপারেটর, উনি ওই জিনিসটা ভুল করে লিখে ফেলছে। হ্যাঁ, তো সমস্যা নাই, আমরা শুদ্ধিকরণ বানানটা কেন ভুল হয়েছে সেটা আমরা ব্যাখ্যা করব। আচ্ছা,
তো যাই হোক, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এবার আপনারা একটু কমেন্টে লেখেন, এই যে আমরা এতক্ষণ যে এই আলোচনাগুলো করলাম, এখন অনেকের প্রশ্ন হতে পারে, স্যার এই আলোচনাটা করলেন কেন, এটা কী লাভ আমাদের? বিশাল লাভ আছে। দেখেন, আপনি শত শত বানান, কমপক্ষে 2-3 হাজার বানান শিখে ফেলবেন এই কৌশলটা যদি কেউ মনে রাখতে পারে। এই কৌশলটা থেকে আমি 2 থেকে 3 হাজার বানান শিখিয়ে দেবো, আশা করি এখনই আমি শিখিয়ে দিচ্ছি বিষয়গুলো কিভাবে। তাহলে এতটুকু মনে রাখেন, একটু সবাই, এখানে তো বলার অপশন নেই, আপনি নিজে নিজে একবার, নিজে নিজে আপনি যে যেখান থেকে ক্লাস করতেছেন নিজে নিজে বলেন, ক খ গ ঘ উম, এটা হচ্ছে কণ্ঠবর্ণ, ক খ গ ঘ উম এটা মনে রাখতে হবে। ক বর্গটা হচ্ছে কণ্ঠবর্ণ, চ ছ জ ঝ ইয়, চ ছ জ ঝ ইয়, এগুলো হচ্ছে আমাদের তালব্যবর্ণ। কীভাবে? তালা খোলা কি দিয়ে যায়? চাবি কি দিয়ে খোলা, চাবি দিয়ে কি তালা খোলা যায়? তালব্যবর্ণ। ট ঠ ড ঢ মূর্ধন্য, মূর্ধন্য দি মূর্ধন্য, ত থ দ ধ দন্তান্ন, দন্তান্ন দি দন্তান্ন, আর প ফ ব ভ ম ঠোঁট ছাড়া এই বর্ণগুলো উচ্চারিত হয় না, এই জন্য এগুলো হচ্ছে উষ্ঠবর্ণ। আচ্ছা, এবার আপনারা কমেন্টে লেখেন যে অঙ্ক বানান, অঙ্ক বানান আমরা কোনটা রাইট করব? আমরা ক নাম্বার, আপনি ক অঙ্ক দিছে এটা, এবং খ নাম্বার অঙ্ক দিলাম আমি এইটা, কোনটা রাইট? অঙ্ক বানান কোনটা রাইট? একটু কমেন্টে লেখেন। অনুষদ দিয়ে ক নাম্বারে রাইট না খ নাম্বার রাইট? ক নাম্বার রাইট না খ নাম্বার রাইট? অঙ্ক বানান কোনটা রাইট? ভয়েস সাউন্ড হলো, আচ্ছা একটু জোরে কথা বলার চেষ্টা করতেছি আমি, সমস্যা নেই। আচ্ছা, তার অঙ্ক বানান কোনটা রাইট হবে? ক নাম্বার না খ নাম্বার? একটু লেখেন, দ্রুত লেখেন, কারণ অনেক বড় টপিক একটা। হ্যাঁ, আচ্ছা, আশিকুর রহমান, আচ্ছা লিখেছে খ, একজন লিখেছে তাসমিন কেয়া, উনি লিখেছে বোথ, আমিন খ, রাহি রিফাক খ, তাপস চৌধুরী খ। আচ্ছা, মানে ক খ দুইটাই রাইট হচ্ছে, আবার অনেকেই লিখছে যে দুইটাই রাইট। আচ্ছা, যে যাই হোক, তাহলে অঙ্ক বানান, অঙ্ক বানান রাইট হবে, কিন্তু খ নাম্বারটা, ক নাম্বারটা ভুল। কেন ভুল, ঠিক না? এটা আমরা বিশ্লেষণে যাব। আচ্ছা, এবার অহংকার বানান, অহংকার। তাহলে আমি এ নাম্বার দিলাম অহংকার, অহংকার, আর বি নাম্বার দিলাম অহংকার, অহংকার। আচ্ছা, এবার অহংকার বানান কোনটা রাইট বলেন? এ নাম্বার না বি নাম্বার? এ বি দিয়ে অ্যান্সার দেন এবার। আচ্ছা, অহংকার বানান কোনটা রাইট? অহংকার বানান এ নাম্বার রাইট না বি নাম্বার রাইট? অহংকার বানান। আচ্ছা, বোথ অ্যান্সার আসতেছে, আবার এ নাম্বার আসতেছে। আচ্ছা, অহংকার, আচ্ছা এ নাম্বার অ্যান্সার বেশি আসতেছে। আচ্ছা, চমৎকার। তাহলে দেখুন, ওকে, তাহলে টোটাল বিষয়টা আমি যদি বলে দিই, এই যে বর্গীয় বর্ণগুলো রয়েছে আমাদের, এখন একটু মনোযোগ দেন ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, আমরা শত শত বানান আমরা আলোচনা করব, অর্থাৎ কোথায় অনুস্বর হবে, কোথায় উম হবে, এটা নিয়ে এখন আমরা ব্যাখ্যায় আসতেছি, কোথায় অনুস্বর হবে, কোথায় উম হবে। হ্যাঁ, তাহলে এই যে ক বর্গের বর্ণগুলো, ক বর্গের বর্ণগুলোর সাথে কখন উম ব্যবহার হবে আর কখন অনুস্বর ব্যবহার হবে, তাহলে আলোচনায় আসি। তাহলে দেখেন, তাহলে আমাদের আলোচনা কি? ক, তারপর হচ্ছে খ, গ, ঘ, এর শেষ বর্ণ কি? উম। আর এই উমর আরেকটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনুস্বর। আমরা বিপদে পড়ি কখন অনুস্বর ব্যবহার করব, কখন উম ব্যবহার করব। তাহলে চমৎকার কৌশলটি হচ্ছে, প্রথমে শব্দটা সন্ধিবদ্ধ কিনা, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করা যায় কিনা। দেখেন, অহংকার সন্ধি বিচ্ছেদ করা যায়, অহংকার, অহংকার। তাহলে অহংকারের সন্ধি বিচ্ছেদ অহং যোগ কার। যে শব্দটা সন্ধি বিচ্ছেদ করা যাবে, যে শব্দটা সন্ধি বিচ্ছেদ করা যাবে সেটা আমাদের অনুস্বর দিয়ে লিখতে হবে। তাহলে অহংকার বানানটা যদি সন্ধি বিচ্ছেদ হয়, তার মানে আমরা এটা অনুস্বর দিয়ে লিখব। আর অঙ্ক দেখেন, অম যোগ ক, তার মানে সন্ধি বিচ্ছেদ হয় না, কারণ যদি সন্ধি বিচ্ছেদ হইতো তাহলে দুইটার অর্থ থাকতো, অহম একটা অর্থ আছে, কার একটা অর্থ আছে, ঠিক না? এই কারণে অহংকার এই সন্ধি বিচ্ছেদ হবে দুইটা শব্দেরই। এবং একটা রুল আছে আমাদের, যে ময়ের পরে, ময়ের পরে যদি কি, যদি আমাদের ক বর্গ বর্ণ থাকে তাহলে ম হয়ে যায় অনুস্বর হয়ে যায়, ঠিক আছে? আর
এই রুল দিয়ে যদি এটা করি কিন্তু এটার অর্থ থাকে না, অমের কোনো অর্থ নেই। এই কারণে এই অঙ্ক এর সন্ধি বিচ্ছেদ হয় না, অর্থাৎ যে শব্দটার সন্ধি বিচ্ছেদ হবে না সেটা আমরা উময়কর লিখব। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যে শব্দটার সন্ধি বিচ্ছেদ হবে, যে শব্দটার সন্ধি বিচ্ছেদ হবে সেটা আমরা অনুস্বর লিখব, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ হলে অনুস্বর লিখব। আর শব্দটা যদি সন্ধি বিচ্ছেদ না হয় তাহলে আমরা উম্ম ব্যবহার করব। আচ্ছা, এখন দেখেন আপনারা নিজে নিজে পারার কথা। এখন দেখেন কিভাবে, যেমন দেখেন আমরা এই টাইপের যতগুলো বানান আছে, কলঙ্কিত, কলম যোগ কিত, এটা সন্ধি বিচ্ছেদ হয় না, হয় হয় না। তার মানে যদি সন্ধি বিচ্ছেদ হয় না, তার মানে এই শব্দটা যদি সন্ধিজাত নয়, তার মানে এখানে আমাদের কি লিখতে হবে, আমাদের অবশ্যই উময় কয় রসিকার আর ত লিখবো আমরা। ঠিক আছে, তাহলে খুব সহজভাবে আমরা শিখে ফেললাম যে যে শব্দটা সন্ধি বিচ্ছেদ হবে, হ্যাঁ, সেই শব্দটার অবশ্যই আমরা, যেমন সম যোগ গীত, এই শব্দটা সন্ধি বিচ্ছেদ হয়, তার মানে সন্ধি বিচ্ছেদ হলে আমরা অবশ্যই কি লিখব, সঙ্গীত, অনুস্বর লিখব। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আর নাসিক বর্ণ তাহলে যে মিরাজ সাহেব আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, এই যে একটা সুন্দর রুল সে বলছে, হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে ওইদিকে যাব না, হ্যাঁ, আমরা একটু সহজ সহজ বিষয়গুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এখন দেখি আমরা একটু টেস্ট নেই, হ্যাঁ। এখন আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমাদের কথা, হ্যাঁ, একটু টেস্ট দিই। টেস্ট হচ্ছে প্রথমে হচ্ছে সংখ্যা। এই সংখ্যার শব্দটা কি হবে, আমরা এ বি দিয়ে দিই না, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এ হচ্ছে সংখ্যা এইভাবে লিখব, না বি নাম্বার আমরা স উময় ক্ষয় জফলা আঁকা দেব, এক নাম্বার অ্যান্সার এটা। দুই নাম্বার আমরা একটা দিয়ে দিই, না এ নাম্বার আগে অ্যান্সার করেন, এ নাম্বার। আচ্ছা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে প্রচুর, প্রচুর পরীক্ষায় আসে। আকাঙ্ক্ষা বানান, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান দেখেন। আচ্ছা, আমরা সঠিকটাই লিখি, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান দেখেন, আকাঙ্ক্ষা বানান এটা হবে এ নাম্বার, বি নাম্বার। আকাঙ্ক্ষা পরীক্ষা পরীক্ষা প্রচুর আসে, আকাঙ্ক্ষা এ নাম্বার ওইটা দিলাম, আর বি নাম্বার দিলাম আকাঙ্ক্ষা, আ কা উময় এই যে যুক্ত আকা, আকাঙ্ক্ষা। তাহলে কোনটা রাইট হবে, তাহলে আকাঙ্ক্ষা বানান এ হবে না বি হবে, সংখ্যা বানান এ হবে না বি হবে, দুটো প্রশ্ন আমরা দিয়েছি। সংখ্যা টুম্পা মুন্নি অ্যান্সার দিয়েছে এ এ, আচ্ছা গুড। তার মানে এই সংখ্যার শব্দটা সন্ধি বিচ্ছেদ হয় না, যেহেতু সন্ধি বিচ্ছেদ হয় না তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমরা এখানে অনুস্বর ব্যবহার করব, এটা রাইট, এটা আমাদের ভুল। আকাঙ্ক্ষা, এটা তো কোনোভাবেই সন্ধি বিচ্ছেদ করা যাবে না, আকাঙ্ক্ষার সন্ধি বিচ্ছেদ করা যাবে, কোনোভাবেই যাবে না। তাহলে সন্ধি বিচ্ছেদ যখন যাবে না তখন আমরা অবশ্যই কি উম ব্যবহার করব। আর এখানে অনেকে বলতে পারে যে আকাঙ্ক্ষা বানানে ক বর্গের বর্ণ কই, এই যে এইটা হচ্ছে ক বর্গের বর্ণ আছে, যেমন যুতক্ষ বা ক্ষীয়, এটা অনেকে ক্ষীয় বলে এবং যুতক্ষ বলে, দুইটাই রাইট। এটা যদি আমরা ভেঙ্গি তাহলে বিশ্লেষণ করি তাহলে ক যোগ মূর্ধন্য হয়, তার মানে এখানে ক বর্গের বর্ণ পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আকাঙ্ক্ষা বানানটা কিভাবে রাইট হলো। তাহলে অসাধারণভাবে আমরা এই কৌশলটা শিখছি। আমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রশ্নের সমাধান করব, হ্যাঁ, এটা কিছুক্ষণ পর আমরা আলোচনা করব। আগে আমরা একটু আলোচনা করি যে কোন কোন বিষয়গুলো আমরা প্রথমে শিখে নিই, হ্যাঁ। আচ্ছা, আমরা সরাসরি আমাদের বইটাতে চলে যাই। আচ্ছা, বইটাতে চলে যাই, দেখেন কত বড় বই আর কতগুলো পৃষ্ঠা দেখেন। তাহলে টোটাল এই যে বইগুলোর পৃষ্ঠা এগুলো। আচ্ছা, এই আলোচনাটা কোথায় আছে, আমরা এই আলোচনাটাতে যাই। আচ্ছা, অনেকগুলো পৃষ্ঠা, শুদ্ধিকরণের প্রায় 50টার মতো পৃষ্ঠা রয়েছে, 52টা মানে পৃষ্ঠা টোটাল। এই দেখেন আমরা দিয়েছি ব্যাখ্যাগুলো, দেখেন এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না বইটার পৃষ্ঠাটা। আচ্ছা,
চেষ্টা করতেছি বড় করে দেখানোর। হ্যাঁ, এই যে আলোচনা করা আছে এখানে খুব সুন্দরভাবে। আচ্ছা, এই দেখেন, এই যে সমস্ত বিশ্লেষণ দেওয়া আছে, অঙ্ক বানানটা যেহেতু এই যে লেখা আছে ক খ গ ঘ এবং যুতক খ, এই বর্ণগুলোর সাথে অনুস্বর ব্যবহার না হয় উম ব্যবহার হবে। কেন? কারণ হচ্ছে এই যে ব্যাখ্যাটা দিচ্ছে, মনে রাখতে হবে সন্ধিবদ্ধ না হলে এই নিয়মটা প্রযোজ্য, অর্থাৎ শব্দগুলো যদি সন্ধিবদ্ধ না হয় তাহলে এই নিয়মটা, তাহলে অঙ্ক বানানটা যেহেতু আমাদের সন্ধি বিচ্ছেদ করা যায় না, এই জন্য উময় করাইতে হবে। অঙ্কন সন্ধি বিচ্ছেদ করা যায় না, এই জন্য উময় ক হবে। শঙ্খ সন্ধি বিচ্ছেদ হয় না, এই জন্য উম ব্যবহার হবে। শৃঙ্খলা যেহেতু সন্ধি বিচ্ছেদ করা যায় না, এজন্য উম হবে। সঙ্গী সন্ধি বিচ্ছেদ হয় না, এজন্য উম ব্যবহার হবে। এইভাবে যতগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে অনেকগুলো যেন প্র্যাকটিস করতে পারেন। এর পরেরটা যেগুলো সন্ধি বিচ্ছেদ হয়, আচ্ছা সন্ধি বিচ্ছেদ, অহংকার সন্ধি বিচ্ছেদ হয়, এই জন্য উম ব্যবহার হবে না, অনুস্বর ব্যবহার হবে। এবং সন্ধি বিচ্ছেদটা কি সেটা সাথে দেওয়া আছে, অহম যোগ কার। সঙ্গীত সন্ধি বিচ্ছেদ হয়, সন্ধি বিচ্ছেদটা পাশে দেওয়া আছে, সম যোগ গীত। একটা বই অনেকে জানে যে আমরা বইগুলো দিতে পারতেছি না, কেন দিতে পারতেছি না? কারণ অসাধারণভাবে এটা সৃষ্টি করছি, প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ এবং ছবি ছন্দ কোট এবং কৌশল কতগুলো জিনিস ব্যবহার করছে একটা বইয়ে। তো এই জন্য একটু সময় লেগে গেছে। আশা করি 10 তারিখ থেকে অবশ্যই বই পাবেন। 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আমরা বই পাঠা শুরু করব। অনেকগুলো অর্ডার নেওয়া আছে, প্রত্যেককে বই পাবেন। অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, তো এই জন্য আমরা দুঃখিত যে একটু সময় লাগছে, কিন্তু এই বইটা যখন পাবেন তখন খুবই খুশি হয়ে যাবেন যে এত অসাধারণভাবে একটা বই আমরা সৃষ্টি করছি। আচ্ছা, কিন্তু দেখবেন ব্যতিক্রম একটা আছে, ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা মনে রাখতে হবে। সংখ্যার কিন্তু সন্ধি বিচ্ছেদ হয়, সম যোগ কা, তাহলে হবে কি এটা অনুস্বর হওয়ার কথা, কিন্তু না, এটা ব্যতিক্রম, মনে রাখতে হবে। এই ব্যতিক্রম একটা শব্দ, সংখ্যা আশঙ্ক এবং আশঙ্কিত, এই তিনটা শব্দ মনে রাখতে হবে। সংখ্যা দিয়ে গঠিত যে কোনো শব্দ, আশঙ্কা আশঙ্কিত, যেহেতু সংখ্যা দিয়ে গঠিত শব্দ, তার মানে এটা উম হবে। তো একটা ব্যতিক্রম। এবার দেখেন প্রশ্নগুলো, দেখেন যে কতগুলো পরীক্ষায় আসছে এইখান থেকে প্রশ্ন। আচ্ছা, তো কয়েকটা প্রশ্ন, এতগুলো প্রশ্ন তো দেখানো যাবে না, আমি চেষ্টা করতেছি যতগুলো মোটামুটি কিছু প্রশ্ন দেখানোর। এই যে শৃঙ্খলা শব্দের বানানে উম না অনুস্বর, কারণটা কি? শৃঙ্খলা কারণ সন্ধিবদ্ধ নয়, এটা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আসে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে যে শৃঙ্খলা শব্দের বানানে উমর স্থানে অনুস্বর কেন হবে না, উমর স্থানে কেন অনুস্বর হবে না, কেন এখানে কি, কেন এখানে অনুস্বর হবে না? কারণটা, শৃঙ্খলাটা কি, শৃঙ্খলাটা আমাদের সন্ধিবদ্ধ নয়, সন্ধিবদ্ধ হলে আমরা এখানে অনুস্বর ব্যবহার করতাম। দেখেন কত ঘুরে পেয়েছে প্রশ্নটা করছে, দেখেন অনেকে বুঝবেই না এই প্রশ্নটা পড়ে, যেখানে কি বলছে শৃঙ্খলা শব্দের উমর স্থানে অনুস্বর হবে না কেন, এর কারণটা কি? কারণ এটা সন্ধিবদ্ধ নয়। আচ্ছা, খ নাম্বার আশঙ্কা, এই যে একটা ব্যতিক্রম বলছিলাম, সন্ধি বিচ্ছেদ হবে। দেখেন ব্যতিক্রমগুলো কিন্তু পরীক্ষায় আসে, দেখছেন যেগুলো কঠিন কঠিন এবং পরীক্ষায় যেগুলো পেঁয়াজ আছে ভিতরে, সেগুলো স্টুডেন্ট সঠিকভাবে জানে কিনা, অর্থাৎ মুখস্থ করে গেছে কিনা স্টুডেন্ট, এই জিনিসটা ওরা জাজ করে। এটা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষায় আসে 2024 সালে। তাহলে আশঙ্কা বানান, এই নিয়মটা অনেকে জানে যে আশঙ্কা বানান সন্ধি বিচ্ছেদ হলে কি হবে, অনুস্বর হবে, কিন্তু দেখেন এই ব্যতিক্রমটা দিয়ে দিছে, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ হবে কিন্তু কি এটার ব্যতিক্রম, এটা উম ব্যবহার হবে। কোনটি শুদ্ধ, পুঙ্খানুপুঙ্খ, তার অনুস্বর হবে না, যেহেতু সন্ধি বিচ্ছেদ হবে না এটা, তার মানে ক নাম্বার রাইট। আকাঙ্ক্ষা বানানটা এখনই দেখালাম, এই যে আকাঙ্ক্ষা বানান, তার বুঝতে পারছেন? প্রত্যেকটা আলোচনা দেখেন, এই যে আলোচনা, এইটা কৌশল, আলোচনা কৌশল, সাথে হচ্ছে এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এইভাবে সাজানো আছে। আপনি ক্লাস করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এমসিকিউগুলো সাজিয়েছি আমরা। এই যে দেখেন 102 নম্বর এমসিকিউটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। আর এইভাবে সমাধান করতে পারলে যে কোনো পরীক্ষায়, একজন বলছে যে নার্সিং পরীক্ষায় কেমন হবে, এটা নার্সিং বলে কোনো কথা নেই, পৃথিবীর যে কোনো পরীক্ষায় এই বই পড়ে 100% সমস্ত প্রশ্নের কমন পড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি পড়ে মনে রাখতে পারবেন বেশি দিন। আপনার বিষয়গুলো এমন করে সাজানো আছে যে আপনি যেন একবার পড়ে একবার বুঝলে আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি অনেক দিন পর্যন্ত মাথায় রাখতে পারেন। কিভাবে মনে রাখতে পারবেন? ছবি দিয়ে, কোড দিয়ে, না কৌশল দিয়ে, যেভাবে আপনি বেশি দিন মনে রাখতে পারবেন সেইভাবে এখানে সাজানো হয়েছে বিষয়গুলোকে।
তাহলে দেখেন এই যে কিনাঙ্ক, কিনাঙ্ক বানানটা আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ওকে, তাহলে আমরা জানি কিনাঙ্কর সন্ধি বিচ্ছেদ হয় না, তাহলে উময় ক হবে, যে উময় ক। আচ্ছা, তাহলে এবার আসি, অনেক আলোচনা, অনেকগুলো পৃষ্ঠা। আচ্ছা, আচ্ছা, অনেকে এই যে প্রশ্নটা করছে যে শুদ্ধিকরণ বানানটা আসলে কোনটা সঠিক হবে। হ্যাঁ, শুদ্ধিকরণ বানানটা, আচ্ছা, আমরা একটা কথা জানি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, কথাটা আমি একটু দেখেই এখন, আপনাদের খুশি হবেন এখন। হ্যাঁ, এই যে দেখেন, স্লাইডে দেখতে পাচ্ছেন কি না, এই যে দেখেন, এই ছবিটা দেখেন, মানুষ শক্তের ভক্ত নরমের জম, এরকম কথা শুনছি না আমরা, মানুষ হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। এইখান থেকে আমরা এই ভক্ত কথাটা নেব, ভক্ত, ভক্ত, ভ কয়ত, এই ভক্ত বানানে ভ দিয়ে আমরা ভবন এবং ভূত মনে রাখবো, ভবন এবং কি ভূত, এবং ক দিয়ে আমরা মনে রাখবো করণ এবং হচ্ছে কৃত, করণ এবং কৃত, আর ত দিয়ে আমরা মনে রাখবো তৎসম, তৎসম। তাহলে আমরা ভক্ত বানান শিখলাম, যে ভক্ত বানানে 3টা বর্ণ রয়েছে, আর 3টা বর্ণ দিয়ে আমরা কী কী লিখলাম, ভ দিয়ে ভবন ভূত, করণ কৃত, আর ত দিয়ে হচ্ছে তৎসম। অর্থাৎ কোনো শব্দে, কোনো তৎসম শব্দে শেষে যদি ভবন ভূত করণকৃত থাকে, ভবন ভূত করণকৃত থাকে, তাহলে সেই শব্দে কি হবে, সেই শব্দে দীহিকার হবে। তাহলে চমৎকার এই কৌশলটা আমরা এখন দেখেন, আমরা শুদ্ধিকরণ দেখেন, শুদ্ধি শেষে কি আছে, করণ আছে, তাহলে করণকৃত ভবনভূত যদি থাকে তাহলে আমরা দেহিকার নিব। যেমন দেখেন সমীকরণ, সমীকরণ শেষে কি আছে, করণ আছে, তার মানে কি হবে, দেহিকার হবে। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি করণকৃত ভবনভূত থাকে তাহলে দেহিকার হবে। তাহলে দেখেন, এই যে আমরা বিশ্লেষণ দিয়েছি বইয়ে, দেখেন এই যে প্রথমে যে কৌশল, একটা ছবি, ছবিটা থাকলে কি, ছবি কিন্তু মানুষের স্মৃতিতে অনেক দিন পর্যন্ত স্মরণ রাখে, এই জন্য আমরা ছবি ব্যবহার করছি। মানুষ শক্তের ভক্ত নরমের জম, এই ভক্ত দিয়ে আমরা কি করলাম, ভক্ত দিয়ে যে ভবন ভূত কদি করণকৃত, আর ততে তৎসম, এই যে, এই যে 324 নম্বর পৃষ্ঠাটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে দেখেন এই যে দুর্বিভুবন, দুর্বিভূত, দুর্বিভুবন এবং দুর্বিভূত। আচ্ছা, যতটুকু বড় করা যায় আমি করে দিচ্ছি। দেখেন, তাহলে এই যে দুর্বিভবন, তাহলে শেষে ভবন আছে, ভূত আছে, দুর্বিভূত, তার মানে দেহিকার। সমীভবন সমীকরণ, নাসিক্যী ভবন অঙ্গীভূত, দুর্বিভূত দূরীকরণ, বশীকরণ, বশীভুবন, বাষ্পীকরণ। এই বাষ্পীকরণ বানানটা পরীক্ষা খুবই আসে, বাষ্পীকরণ, তার মানে অবশ্যই করণ আছে, তার মানে দেহিকার হবে। তারপরে এই যে শুদ্ধিকরণ, শুদ্ধিকৃত, তার মানে খুবই সহজ, ভক্ত মনে রাখবো, ভতে ভবন ভূত, কতে করণকৃত, ভবন, তাহলে ভবন ভূত করণকৃত, ভবন ভূত করণকৃত, ভক্ত। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেকে বলছে বইগুলোর দাম অনেক বেশি, বইগুলোর দাম বেশি না, আপনাকে পৃষ্ঠা হিসাব করতে হবে। পৃষ্ঠা তো প্রায় 850 পৃষ্ঠার বই, এখন আপনি 850 পৃষ্ঠার বই আপনি কিভাবে বেশি বলেন? আপনি বাজারে গিয়ে দেখেন যে 850 পৃষ্ঠার বই দাম কম না বেশি, যদি কম হয় তাহলে আমি কমে দেবো, অর্থাৎ বইটার খরচে পড়ছে 430 টাকার মতো, 430 টাকা খরচে পড়ছে, 70 টাকা, এই 70 টাকার মধ্যে কতগুলো খরচ। আচ্ছা, 850 পৃষ্ঠার বই, যদি বইয়ের পৃষ্ঠা হইতো 400-500 তাহলে অনেক কম রাখা হইতো। এবং পৃষ্ঠার বিষয় আছে, এখানে আমরা সবচেয়ে ভালো পৃষ্ঠা দিয়ে বই বানাইছি, অর্থাৎ পার্টেক্স কোম্পানির পৃষ্ঠা 55 গ্রাম দিয়ে আমরা এই বইটা বানাইছি। আপনারা বইটা আগে দেখেন, রিভিউ দেই, তারপরে বুঝবেন যে বইটা কত সুন্দর করে বানানো হয়েছে আর কতগুলো পৃষ্ঠা, 850 পৃষ্ঠার বই। আচ্ছা, আচ্ছা, এবার আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুবই আসে, দেখি সেই টপিকটা আমরা আলোচনা করি, এবং আশা করি খুবই চমৎকারভাবেই আলোচনা করব। এটা সবচেয়ে কঠিন, সবাই একমত হবেন আমার সাথে যে এই টপিকটা আপনারা খুবই পড়েন কিন্তু মনে রাখতে পারেন না, সেই টপিকটা আমি আলোচনা করব।
আশা করি বুঝতে পারবেন যে কত কঠিন একটা টপিক আমি সহজ করে পড়ে দিচ্ছি আপনাদের। দেখেন, আচ্ছা আমরা এখন এগুলো একটু সবচেয়ে একটা কঠিন টপিক, হ্যাঁ, আশা করি একটু মনোযোগ দিবেন সবাই, হ্যাঁ, মনোযোগ দিবেন, মনোযোগ দিলেই এই টপিকটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, টপিকটা এই বানানটা, আচ্ছা দেখেন আমরা মনে রাখতে পারি না, এ নাম্বার দিলাম সাহিত্য, বি নাম্বার দিলাম সাহিত্য, সি নাম্বার দিলাম সাহিত্য, ডি নাম্বার দিলাম সাহিত্য। দেখি এবিসি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো বিষয় আমরা শিখব। দেখি আপনারা একটু কমেন্টে লেখেন কোন বানানটা রাইট হবে। আচ্ছা, বইটির দাম হচ্ছে, আমরা এই 1 মাস ব্যাপী ফ্রি ক্লাস চলতেছে, এই সময় আমরা 500 টাকা রাখছি, হ্যাঁ, এই ফ্রি ক্লাস উপলক্ষে আমরা 500 টাকা রাখছি, এরপরে এই বইটার মূল্য 600 টাকা হয়ে যাবে, অর্থাৎ এখন 100 টাকা ডিসকাউন্টে এই বইটা দিচ্ছি, এবং বইটা পাওয়া যাবে 12 তারিখের পরে, এখন না কিন্তু, আজকে বই পাঠে কালকে বই পাওয়া যাবে না, 12 তারিখের পর আমরা বইটা পাঠাবো। আচ্ছা, যারা অর্ডার দিতে চান দিতে পারবেন, 12 তারিখের পরে বইটা পাবেন। আচ্ছা, তাহলে বইটার মূল্য এখন 500 টাকা, আর ফ্রি ক্লাসের পরে এই বইয়ের মূল্য হবে যাবে 600 টাকা। আচ্ছা, আচ্ছা, তাহলে সাহিত্য বানান আমরা অ্যান্সার পাচ্ছি, যে বি নাম্বার অ্যান্সার পাচ্ছি, ডি নাম্বার অ্যান্সার পাচ্ছি, মিম আক্তার লেখার চেষ্টা করছে। আচ্ছা, অর্ডার কিভাবে করবেন? অর্ডার করবেন হচ্ছে, অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের ফেসবুক পেজে যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে আপনারা গিয়ে নক দিলে আমরা কি কি করতে হবে সব বলে দিবে। আচ্ছা, আচ্ছা, ওকে, ডি নাম্বার। আচ্ছা, কিভাবে নেবেন? আচ্ছা, ওই যে আমরা আপনারা কমেন্টে দেখেন, কমেন্টে আমরা প্রসেসটা লিখে দিছি, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে দেখেন, তাহলে আমরা সাহিত্য বানানটা নিয়ে আলোচনা করব। এটা মুখস্থ না, মুখস্থ করা যাবে না। আচ্ছা, এর সন্ধি বিচ্ছেদটাকে শিখে নিই। দেখেন, সাহিত্যের সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, আমরা আগে আয়ত্ত বানানটা লিখি। আয়ত্ত, আয়ত্ত বানানটা বলেন তো, আয়ত্ত বানান কোনটা রাইট? এইটা রাইট, এ নাম্বার রাইট, না বি নাম্বার রাইট? দেখেন আয়ত্ত বানান সবাইকে শিখিয়ে দিচ্ছি। দেখেন আয়ত্ত বানান, আয়ত্ত বানান কোনটা রাইট আমাদের লেখেন। আয়ত্ত বানান কোনটা রাইট, এ না বি? এ না বি, আয়ত্ত বানান কোনটা রাইট? এটা 2 নম্বর প্রশ্ন দিলাম, আয়ত্ত বানান কোনটা রাইট? আয়ত্ত বানান কোনটা রাইট আমাদের, এ না বি? আচ্ছা, নীলফা ইয়াসমিন ডি অ্যান্সার করছে। আচ্ছা, আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, আচ্ছা গুড, ও সঠিক করছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা আয়ত্ত বানান কোনটা রাইট? দেখেন, আয়ত্ত বানান এ আসতেছে, এ আসতেছে, বি আসতেছে, দুইটাই মিম আক্তার বি লিখছে। আচ্ছা, আচ্ছা, বি এ, দুটি অ্যান্সার আসতেছে। দেখেন আয়ত্ত বানান, দেখেন আয়ত্ত বানান, আয়ত্ত বানান কিন্তু আমাদের এ রাইট, বি ভুল, বি ভুল। এবার দেখেন, তাহলে আয়ত্ত বানান কি? আয়ত্ত মানে কি? আয়ত্ত মানে কিন্তু অধীন, আয়ত্ত মানে কি? অধীন। তাহলে অধীন বানানটা দেখেন, তার মানে সাহিত্য বানান কি? নিজ অধীন, নিজ অধীন, তার মানে সাহিত্য মানে হচ্ছে নিজ অধীন। তাহলে নিজ, নিচের এর সমার্থক শব্দ কি? সব মানে হচ্ছে নিজ, আর অধীন মানে হচ্ছে অধীন, মানে আয়ত্ত। তার মানে আমরা যদি এইভাবে মনে রাখি তাহলে সাহিত্য বানানটা কোনোভাবে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সন্ধি বিচ্ছেদ তো শিখলেন, আবার বলে দিচ্ছি, দেখেন অনেকে হয়তো বুঝেন নেই। দেখেন আমি শিখে দিলাম কিভাবে, দেখেন এটুকুই দেখেই। তাহলে দেখেন, এই স মানে কিন্তু নিজ, স মানে কি? নিজ, যেমন স্বাধীন, স মানে কি? নিজ, আর আয়ত্ত মানে অধীন।
আয়ত্ত মানে অধীন, তাহলে আয়ত্ত বানান এইটা রাইট। তার মানে সহযোগ আয়ত্ত যদি সন্ধি বিচ্ছেদ আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সাহিত্য বানানটা হয়ে যায়। স মানে নিজ, আয়ত্ত মানে অধীন। তার মানে সাহিত্য মানে কি নিজ অধীন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু কিন্তু নিজ অধীনে চলে ওরা, ঠিক না? তাহলে সাহিত্য শাসিত যদি বানানটা আসে তাহলে কিভাবে হবে? তাহলে একই, তাহলে সাহিত্যর সাথে কি, সাহিত্যর সাথে আমরা যদি এখন সাহিত্য বানানটা আমরা শিখে ফেলছি, এর সাথে যদি শাসনটা লিখি শাসন, তাহলে কি হবে? তাহলে সাহিত্য শাসন বানানটা হয়ে গেল, এই যে দেখেন সাহিত্য শাসন। তাহলে চমৎকারভাবে আমরা টেকনিক দিয়ে শিখলাম। তাহলে বুঝতে পারছেন, তাহলে খুবই চমৎকার একটা বিষয় যে আমরা ভুল করি, তাহলে ভুল করার কোনো সুযোগ নেই। আপনি আগে আয়ত্ত বানানটা শিখে নেন। আয়ত্ত বানান যদি এইটা, এর সাথে যদি স লাগে দেন তাহলে হবে যে সাহিত্য, এবং এটাই সন্ধি বিচ্ছেদ। সাহিত্য যদি সন্ধি বিচ্ছেদ আসে তাহলে এই সন্ধি বিচ্ছেদ এটাই, তাহলে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে দুইটা বিষয় আমরা শিখলাম, স মানে কি নিজ, আয়ত্ত মানে অধীন। তাহলে সাহিত্য বানানটা আমরা পেয়ে গেলাম। সাহিত্যর সন্ধি বিচ্ছেদ শিখলাম, সাহিত্য শব্দের অর্থ শিখলাম, তিনটা জিনিস শিখলাম। সাহিত্যর সন্ধি বিচ্ছেদ শিখলাম, সাহিত্য শব্দের অর্থ শিখলাম, এবং সেটা কিভাবে গঠিত হয়েছে। তাহলে যদি আসে সাহিত্য শব্দটা কি জাত শব্দ, সন্ধিজাত শব্দ, সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে, ঠিক না? তাহলে অনেক ইনফরমেশন পাওয়া যায় যদি আমরা বুঝে বুঝে পড়ি। বুঝে বুঝে পড়ার এটাই আনন্দ। তার মানে আমরা সাহিত্য বানানটা শিখে ফেললাম, তাই সাহিত্য নিয়ে কখনোই আর ভুল হবে না। তা আবার বলতেছি সাহিত্য বানানটা কি, এখানে দুইটা জিনিস, সাহিত্য মানে সটা জানি, স মানে নিজ, আর আয়ত্ত বানানটা আমরা শিখছি যে আয়ত্ত বানানে অবশ্যই তয়ে ত হয়। তার মানে এই দুইটা যদি সন্ধি বিচ্ছেদ করি, এখানকার অ আর এখানকার আ, আমরা জানি অ আ মিলে আ হয়, তার মানে সাহিত্য বানানটা হয়েছে এই যে এরকম সাহিত্য। ওকে, তাহলে এর সাথে শাসন যদি আসে তাহলে শাসনটা আমরা এখানে যোগ করে দিলেন, তাহলে কোনো বিষয় না। এই যে দেখেন, আচ্ছা এই বানানটা আমরা শিখে ফেললাম। এবার আরেকটা বিষয় শিখবো, দেখেন এবার আরেকটা গুরুত্বপূর্ণ বানান। এই সর সাথে যদি আমরা একটা প্রত্যয় যুক্ত করি, প্রত্যয়, প্রত্যয় কি, তয় বা প্রত্যয়, তাহলে কি হয় দেখেন, সত্য হয়। দেখেন, এই দেখেন প্রত্যয় যুক্ত হলে যে শব্দটা একটা অন্য অর্থ আসে, স মানে নিজ, আর এই তয়ব প্রত্যয়টা যদি যুক্ত করি এটার অর্থ হয়ে যায় মালিকানা, মালিকানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে প্রশ্ন আসছে গতবার এখান থেকে, দেখেন কীভাবে প্রশ্নটা আসছে। তাহলে স, স মানে কি নিজ, এই নিজ আর নিজ অর্থ থাকবে না, কারণ প্রত্যয় কি, প্রত্যয় যে শব্দটার পরে বসে ওই শব্দটার অন্য অর্থ প্রদান করবে, ঠিক না? তাহলে যখন আমরা এই শয়বার সাথে তয়ব যুক্ত করতেছি তখন হয়ে যায় এই সত্য মানে মালিকানা, এই সত্য মালিকানা। তাহলে বলেন গ্রন্থ সত্য বানানটা পরীক্ষা খুবই আসে, গ্রন্থ সত্য। তাহলে দেখেন তো পারবেন কি না, পারবেন কি না বলেন? গ্রন্থ সত্য যদি পরীক্ষায় আসে, গ্রন্থ মানে কি বই, গ্রন্থ মানে কি বই, আর সত্য মানে কি, সত্য মানে মালিকানা, অর্থাৎ বইয়ের মালিকানা। যেমন আমি একটা বই লিখছি, এই বইটার গ্রন্থ সত্য কার, আমার, কারণ আমি এই বইয়ের মালিক। তাহলে ঠিক না, এই যে গ্রন্থ সত্য। এই পরীক্ষা কতবার যে আসে এই বানানটা, এই বানানটা ভুল করে অনেকে। গ্রন্থ সত্য কীভাবে বের করলাম, ওই স যে আমরা শিখলাম, স মানে নিজ, এর সাথে তয়ব পত্র যদি যুক্ত করি, তয়ব পত্র যুক্ত করি তাহলে কি হয়ে যাবে, সত্য। তাহলে সত্য বানানটা কি, শয়ব আর তয়ব, শয়ব আর তয়ব দুই জায়গাতেই শয়ব তয়ব হবে, শয়ব এবং তয়ব হবে। তাহলে সত্য বানানটা মানে কি, সত্য মানে মালিকানা, স মানে নিজ, আর এর সাথে তয়ব প্রত্যয় যুক্ত হলে সত্য, সত্য মানে মালিকানা। তাহলে গ্রন্থ সত্য মানে কি? আচ্ছা আপনারা এখন একটা লেখেন তো যে সত্যাধিকারী, এই বানানটা একটু লেখেন তো, পারতেছেন কি না, সত্যাধিকারী বানানটা একটু কমেন্টে লেখেন। এই যে নয়ন হোসেন লিখছে, গুড। গ্রন্থ সত্য মানে কি, গ্রন্থের মালিক, গ্রন্থ সত্য মানে গ্রন্থের মালিক। রিয়েল সাহেব লিখছে গ্রন্থ সত্য মানে গ্রন্থের মালিক। তাহলে গ্রন্থ সত্য আমরা পেয়ে গেলাম। তাহলে সত্যাধিকারী এই বানানটা একটু লেখেন, সত্যাধিকারী, পারতেছেন কিনা। তয়বপত্র নিয়ে অসংখ্য ক্লাস নেওয়া যেতে পারে, তয়বপত্র নিয়ে, এবং এত বেশি বেশি পরীক্ষা আসে এই তয়বপত্রয় নিয়ে শব্দ, এবং এটা কি কিসের মাধ্যমে গঠিত হয়েছে, প্রত্যয় সাধিত শব্দ। তাহলে গ্রন্থ সত্য এটা হচ্ছে কি একটা সত্য বানানটা, এটা যা পাইলাম এটা হচ্ছে আমরা প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ। আচ্ছা সত্যাধিকারী, এই যে তানিয়া রহমান লিখছে, গুড, সঠিক লিখছে। তার মানে এর সাথে শুধু কি সত্যর সাথে অধিকারী লিখে দিব, তাহলে কি হবে অধিকারী, অধিকারী। তাহলে অধিকারী যদি আমরা দেই তাহলে কি হবে, সত্যাধিকারী, সত্যযোগ অধিকারী। অধিকারী মানে কি, যার অধিকার আছে, যেমন এই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী অমুক লোক, তার মানে ওই অধিকারী মানে কি, তার অধিকার আছে, ওই প্রতিষ্ঠানটা তার অধিকারী।
তাহলে সত্ত্বাধিকারী, সত্যযোগ অধিকারী। এইভাবে আমরা সন্ধি বিচ্ছেদ শিখবো। সন্ধি বিচ্ছেদ যখন আমি শিখাবো, আশা করি বুঝতে পারবেন, এইভাবে ধরে ধরে সন্ধি বিচ্ছেদ আপনাকে শেখানো হবে এবং একটাও মুখস্থ করতে হবে না। তাহলে সত্তা, তাহলে অ এবং অ মিলে কী হয়? আকার হয়, সত্ত্বাধিকারী। এই যে হয়ে গেল সত্ত্বাধিকারী, আমরা পেয়ে গেলাম। তাহলে অসাধারণভাবে আমরা সত্ত্বাধিকারী শিখলাম। এই সত্ত্বাধিকারী নিশি আহমেদ, আপনি ভুল করছেন, শয়ের সাথে বফলা হবে, হ্যাঁ, সত্ত্বাধিকারী। তার মানে দেখেন, আপনারা, আমাদের মূল শব্দ ছিল শুধু সত্য। সত্য জানলে আমরা কিন্তু অর্থ পেয়ে যাচ্ছি। আচ্ছা, এগুলো সমস্ত বিশ্লেষণ তো আছে বইয়ে অসাধারণভাবে। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন, এবার এই তয়বপত্র নিয়ে আবার একটা ব্যাখ্যা দেই। দেখেন, এটা মনে হয় বুঝতে পারছেন সবাই। তয়বপত্র নিয়ে আরেকটা ব্যাখ্যা দিই আমি। যেমন দেখেন, কৃতি বানানটা দেখেন, এ নাম্বার লিখলাম এইটা, বি নাম্বার লিখলাম এইটা। তাহলে বলেন কৃতি বানান কোনটা রাইট হবে? এ না বি? এক নাম্বার লিখলাম এটা। কৃতি বানান কোনটা? কৃতি বানান রাইট কোনটা? এ নাম্বার না বি নাম্বার? এগুলো যে কত পরীক্ষায় আসছে অবাক হয়ে যাবেন। এগুলোই নার্সিং পরীক্ষায় আসে, এগুলোই বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসে, এগুলোই বিসিএস পরীক্ষায় আসে, এগুলোই নিবন্ধন পরীক্ষায় আসে, এগুলোই প্রাইমারি পরীক্ষায় আসে। অর্থাৎ পড়াশোনা যদি আপনার কৌশলগতভাবে হয়, যে কোনো পরীক্ষায় দিলে আপনি সাকসেস। আচ্ছা, নীলফা ইয়াসমিন লিখছে বি নাম্বার, বি। আচ্ছা, বি, বি, ওকে। তানিয়া রহমান এ নাম্বার দিছে। আচ্ছা, আচ্ছা, মিরাজ সাহেব লিখছে যে প্রচুর শেয়ার দিছে। অবশ্যই শেয়ার দেন, শেয়ার, সর্বোচ্চ শেয়ারকারী আমরা অবশ্যই বই দিয়ে দেব। আমরা অবশ্যই কাউন্ট করতেছি, কাউন্টের মাধ্যমে অবশ্যই আমরা তিনটা লেকচারের, তিনটা লেকচারের সর্বোচ্চকারীরা একটা করে বই পাবে। অর্থাৎ আজকে, গতকালের ক্লাস, আজকের ক্লাস এবং আগামীকালের ক্লাস, এই তিনটে ক্লাস মিলে আমরা একটা বই দিব। আচ্ছা দেখেন, এই যে কৃতি বানানটা দেখেন, সবাই বি দিচ্ছেন, অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছে। বেশিরভাগই বি দিচ্ছেন, অ্যান্সার হবে কিন্তু এ, এ রাইট। অর্থাৎ কৃতি বানান কিন্তু দীহিকার হবে। কেন ভুল হয়েছে আমি এখন বলি, কেন ভুল করলেন। কারণ আপনারা যখন কৃতিত্ব বানানটা হবে, কৃতিত্ব, এই কৃতির সাথে যখন এই যে তয়ব প্রত্যয় যুক্ত হবে, তখন হবে রসিকার। এই কারণে ভুল করছেন। এই যে এইখানে আপনারা কৃতিত্ব বানান যে রসিকার লিখছেন, এই কারণে। তাহলে বুঝতে পারছেন, কৃতি বানান অবশ্যই দীহিকার হবে, কিন্তু এর সাথে যখন তয়ব প্রত্যয় যুক্ত হবে, তখন ওই দীহিকারটা রসিকার হবে। আশা করি বুঝতে পারছেন, আর কোনোদিন ভুল হবে না। তাহলে দেখেন, কৃতি বানানটা ভুল হয়ে যাইতো পরীক্ষায়, ঠিক না? তাহলে বুঝতে পারছেন, কৃতি বানানটা কি হবে? দীহিকার। কোনো কোনো শব্দের শেষে যদি দীহিকার থাকে, সেই শব্দের সাথে যদি তয় বা প্রত্যয় যুক্ত হয়, তাহলে সেই দীহিকারটা রসিকার হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন? তাহলে আরেকটা দিয়ে এবার দেখি ভুল করতেছেন কিনা। এবার আবার ভুল করার কোনো সুযোগ নেই। দেখি, দেখেন, প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, প্রতিদ্বন্দ্বী না, আমরা মন্ত্রী দিই, মন্ত্রী। এটা ভুল করতেছেন কিনা, মন্ত্রী। তাহলে দেখেন, মন্ত্রী বানান দীহিকার, এ নাম্বার দিলাম দীহিকার, আর বি নাম্বার দিলাম রসিকার, রসিকার। তাহলে কোনটা হবে বলেন? মন্ত্রী বানান, মন্ত্রী বানান, দীহিকার না রসিকার? এবার অবশ্যই বুঝতে পারছেন রসিকার না দীহিকার। তাহলে যখন তয়বৎ যুক্ত যুক্ত হবে না, তখন কোনটা হবে? আর তয়বৎ যুক্ত হয়ে যখন শব্দটা গঠিত হবে, তখন কি হবে? এটাই শুধু মনে রাখলেই হবে। আচ্ছা, ফাতেমা বলতে স্যার আমার কমেন্ট যায় না। আপনার কমেন্ট কেন আসতেছে না? আচ্ছা, তানিয়া রহমান এ নাম্বার, এই তো বুঝে ফেলছেন। তার মানে মন্ত্রী বানানটা অবশ্যই, অবশ্যই দীহিকার। কিন্তু এর সাথে যখন, এর সাথে যখন আমরা, এর সাথে যখন আমরা কি করব? তয় বা প্রত্যয় যুক্ত করব, তখন আমরা এটা রসিকার লিখব, মন্ত্রিত্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা,
এবার দেখি রাইট করতে পারতেছেন কিনা। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর কুমারী, কুমারিত্ব, এ নাম্বার দিলাম কুমারিত্ব, আর বি নাম্বার দিলাম আমি কুমারিত্ব। কুমারিত্ব বলেন এ না বি রাইট? কুমারিত্ব বানান এ না বি রাইট? এবার দেখি। আচ্ছা, রিদ্ধি বলছে যে সে বুঝতে পারছে। আচ্ছা, এক্সেলেন্ট। আচ্ছা, মন্ত্রিসভা তো এখানকার প্রশ্ন না। কুমারিত্ব, আচ্ছা দেখেন, কুমারিত্ব দেখেন, এ গুড, সব রসিকার। আচ্ছা, অধরা বৃষ্টি, অধরাকে অনেকদিন পর পাইলাম লাইফে। আচ্ছা, ওকে। আচ্ছা দেখেন, আমরা বেশিরভাগেই এ অ্যান্সার করছি, কিন্তু এ অ্যান্সার ভুল হবে, রাইট হবে বি। এখন প্রশ্ন হতে পারে যে এখনই তো আমি বললাম যে তয়ব যুক্ত হলে রস্বীকার হবে। তাহলে দেখেন একটা ব্যতিক্রম বানান আছে, 3টা বানান ব্যতিক্রম। এই দেখেন এই 3টা এই নিয়মের বাইরে। এই কুমারী বানানটা আমরা যে নিয়মটা বলছি এই নিয়মের বাইরে 3টে শব্দ আছে, শুধু মাত্র 3টা শব্দ। সেই 3টা শব্দ কীভাবে মনে রাখবেন? ব্যতিক্রম দেখেন, নারী, হ্যাঁ, তারপরে কুমারী দেখেন, খুবই গুরুত্বপূর্ণ, কুমারী, আর হচ্ছে সতী। এই 3টা বানান মনে রাখবেন। এই নারী যখন কুমারী থাকে তখন তার সতী থাকা উচিত। এটা একমত কিনা আপনারা? কোনো নারী যখন কুমারী অবস্থায় থাকে তখন তার সতী থাকা উচিত কিনা? অবশ্যই তার সতী থাকা উচিত। যখন কুমারী অবস্থায় থাকে তার অবশ্যই সতী থাকা উচিত। এই নারী, কুমারী এবং সতী এই 3টা শব্দের সাথে যদি তয়বজ যুক্ত হয় তাহলে দিহিকারই থাকবে, মনে রাখতে হবে। নারী, কুমারী, সতী এই 3টা শব্দের সাথে যদি তয়বজ যুক্ত হয় তারপরও দিহিকারই থাকবে। তার মানে দেখেন, নারী, তার মানে নারীত্ব বানান এটাই হবে, কুমারিত্ব বানান এটাই হবে, সতীত্ব বানান এটাই হবে। এই 3টা বানান ব্যতিক্রম বানান, আমি আশা করি কৌশল দিয়ে শেখাতে পারছি। আচ্ছা, সত্যি মানে কি? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন, নারীরা যখন কুমারী থাকে তখন তার অবশ্যই সতী থাকা উচিত। এই কৌশলটা দিয়ে এই নারী, কুমারী এবং সতী এগুলোর সাথে যদি তয় বা প্রত্যয় যুক্ত হয় তারপরও কি হবে? এই 3টা শব্দ ব্যতীত সমস্ত জায়গায় দিহিকার অস্বীকার হবে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, যে গুড, বুঝে গেছি। রিদ্ধি বলছে বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। কোনো শব্দের, তাহলে এরপরে যদি যে কোনোটাই আসুক না কেন সেক্ষেত্রে আমরা কি করব? যেমন দায়িত্ব, যদি দায়িত্ব আসে, দায়িত্ব, তাহলে দায়িত্ব বানান কি? তাহলে অবশ্যই আমাদের তয়ব রয়েছে, তয়ব যেহেতু প্রত্যয় রয়েছে তাহলে রস্বীকার হবে। অর্থাৎ এই 3টা বানান ব্যতীত তয়বযুক্ত শব্দের অবশ্যই যদি দিহিকার থাকে সেটা রস্বীকার হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তার মানে তয়ব প্রত্যয় নিয়ে অনেক আলোচনা আছে। হ্যাঁ, তাহলে আমরা দায়িত্ব গুড, তাহলে তয়ব নিয়ে অনেক আলোচনা আছে, এগুলো আমরা ডিটেলসে আমরা আর যাচ্ছি না। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ তো কথা হলো, এখন আমরা একটা গল্পের মাধ্যমে চলে যাই, একটা গল্পের মাধ্যমে একটা আলোচনায় আসি। যে এগুলো দেখেন, এগুলো সমস্ত তত্ত্বগুলো এগুলো অনেক সুন্দর করে সাজানো আছে। হ্যাঁ, এগুলো বই অনেক সুন্দর করে সাজানো আছে এবং এমসিকিউগুলো দেওয়া আছে। এই যে দেখেন, এই যে আমরা 35 নম্বরের এমসিকিউটা, আমরা সাহিত্য বানানটা, এই যে 17তম প্রবাসক পরীক্ষা আসছে 2022 সালে, এই যে সাহিত্য বানান কোনটা রাইট,
আমরা জানি সহযোগায়ত্ত। সহযোগায়ত্ত একটু বড় করে দেখাই, বুঝতে পারবেন। এই যে এগুলো প্রত্যেকটারই ব্যাখ্যা দেওয়া আছে, হ্যাঁ, প্রত্যেকটার এমসিকিউ দেওয়া আছে, অর্থাৎ আলোচনার সাথে এমসিকিউ দেওয়া আছে। অর্থাৎ যেভাবে আলোচনা আছে সেইভাবে ওই আলোচনা থেকে যে টাইপের প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরীক্ষা অথবা নিবন্ধন পরীক্ষা অথবা বিশেষ পরীক্ষা, যে কোনো টাইপের পরীক্ষা আসলে সেই প্রশ্নটা এখানে আমরা ইনক্লুড করছি। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এবার আমরা একটা এগুলো সবগুলোই পৃষ্ঠা। আচ্ছা, আর বই যেভাবে আলোচনা আছে সেভাবেই আমরা পড়ানোর চেষ্টা করতেছি, যে বইয়ের যেভাবে সাজানো আছে সেভাবে পড়ানোর চেষ্টা করতেছি। আর এখানে হিউজ পরিমাণ প্র্যাকটিস আছে। এই যে দেখেন, এটা আমরা আলোচনা করছি তয় বা প্রত্যয়ের ব্যবহার। এই যে দেখেন কৌশলটা আছে, নারী কুমারী অবস্থায় সতীত্ব থাকা উচিত। নারীর কি কুমারী অবস্থায় সতীত্ব থাকা উচিত। এই যে নারী একটা ছবি দিছি, দিয়ে এই বানান তিনটা কি হবে, তয়ব থাকলেও দেহিকার হবে, এই যে ব্যতিক্রমগুলো। আর তাছাড়া যেগুলো তয়ব থাকলে দেহিকারটা রসিকার হবে সেটা দিছে। মূল শব্দ কৃতি, এর সাথে তয়ব যুক্ত হলে রসিকার হয়ে যাবে। মন্ত্রী মন্ত্রিত্ব, স্থায়ী স্থায়িত্ব, দায়ী দায়িত্ব, একাকী একাকিত্ব, অধিকারী ও অধিকারিত্ব, এই সমস্ত ব্যাখ্যাগুলো আমরা দিয়েছি এখানে এইভাবে। আচ্ছা আচ্ছা, এবার এইটা আলোচনা করব। দেখেন এটা আলোচনা করব, দেখেন এটা খুবই একটা চমৎকার, দুইটা বাঘের ছবি, হ্যাঁ। এই এক বনে দুই বাঘ থাকে না, এটা একটা চমৎকার কৌশল। এটাও একটা প্রত্যয়ের ব্যবহার, হ্যাঁ, এটা হচ্ছে তা প্রত্যয়ের ব্যবহার। হ্যাঁ, এখানে আমরা এতক্ষণ আমরা তয়ব প্রত্যয় নিয়ে আলোচনা করছি, এবার আমরা তা প্রত্যয় তা প্রত্যয় এবং জফলা প্রত্যয় নিয়ে আলোচনা করব। তাহলে এইখান থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে দেখেন, তা প্রত্যয় এবং জফলা প্রত্যয় অসাধারণ। আচ্ছা গুড, ওরা একটা বড় ধরনের কমেন্ট দিছে, আমি ও একটা সে কোর্স করলো। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা দেখো, তাহলে এই যে দেখেন আমরা তা এবং জফলা এই পত্রটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা এক বনে দুই ভাগ থাকে না, আলস্যতা, আলস্যতা, এই বানানটা সঠিক না ভুল একটু কমেন্টে লেখেন। এই বানানটা সঠিক না ভুল, যদি ভুল হয় তাহলে শুধু কী হবে একটু লেখেন। চমৎকার একটা কৌশলের মাধ্যমে আমরা এটা শেখানোর চেষ্টা করবো, একটা অসাধারণ টেকনিক। অর্থাৎ এই বাঘের যে ছবি আমরা দেখলাম, ওই বাঘের ছবি থেকে আমরা এই কৌশলটা বানিয়েছি। আলস্যতা, এই বানানটা শুদ্ধ না ভুল, যদি ভুল হয় তাহলে শুদ্ধটা কি হবে একটু কমেন্টে লেখেন। আলস্যতা, আচ্ছা এরিয়াল সাহেব মনে রাখছে কৌশলটা, সঠিক করছে। আচ্ছা গুড, মনিরুজ্জামান মনির সঠিক করছে। আচ্ছা নিশি সঠিক করছে, অর্থাৎ পেড ব্যাচের স্টুডেন্ট প্রত্যেকেই সঠিক করছে। আচ্ছা যাই হোক, এরা মনে রাখতে পারছে, খুব ভালো লাগলো। যারা পেড ব্যাচে আছে তারা যেমন অধরা ভুল করছে। আচ্ছা আচ্ছা, জি, আমাদের পেড ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট আশিকুর রহমান সেও সঠিক করছে, খুবই ভালো লাগলো যে মনে রাখতে পারছে পড়া। আচ্ছা যাই হোক, তার মানে কৌশল দিয়ে পড়লে মনে রাখা সম্ভব এটা। আচ্ছা, আমি 6 জনের পেড ব্যাচের স্টুডেন্টের কমেন্ট পড়লাম, 6 জনেই সঠিক করছে। আচ্ছা তাহলে দেখেন, এটা আমাদের ভুল বানান। কেন ভুল বানান? এটা আমাদের অশুদ্ধ। অশুদ্ধ কেন অশুদ্ধ? কারণ এই যে আমাদের দুইটা বাঘ, আমরা জানি বাঘ এক হচ্ছে এখানে হচ্ছে তা প্রত্যয়, আবার একটা বাঘ দুই
হচ্ছে জফলা প্রত্যয়। অর্থাৎ এক বনে যেমন দুই ভাগ থাকা যায় না, যেমন এই ছবিটা, এক বনে যদি দুই ভাগ থাকে তাহলে কি হবে, প্রচুর কি হবে, যুদ্ধ হবে। তাহলে এক বনে দুই ভাগ থাকে না, ভীষণ শত্রুতা হয়, ঠিক না? তার মানে এইরকম করে আমরা একটা শব্দের মধ্যে যদি জফলা এবং তা প্রত্যয় দেখি তাহলে সেই শব্দটা অবশ্যই ভুল। কারণ এক বনে দুই ভাগ যেমন থাকে না, এক বনে দুইটা প্রত্যয় যুক্ত যদি থাকে তাহলে অবশ্যই সেটা ভুল। তাহলে কি, তাহলে আমাদের এখানে জফলাও আছে এবং তা প্রত্যয় আছে, তার মানে 100% ভুল। তারপর আমরা কি বলছিলাম, আমরা এরপরে আমরা শিখব এই শব্দটা থেকে আমরা একটা বিশেষণ পদ বের করব। বিশেষণ পদ, বিশেষণ বের করার একটা টেকনিক হচ্ছে খুব এর সাথে যে শব্দটা মিলে যায় সেটা একটা বিশেষণ পদ হয়ে যায়। চমৎকার একটা কৌশল। খুব শব্দের সাথে যদি কোনো শব্দ মিলে যায় তাহলে সেটা বিশেষণ হয়। যেমন খুব গরিব, ছেলেটি খুব গরিব, তাহলে গরিব শব্দটা কিন্তু একটা বিশেষণ পদ। তাহলে দেখেন, তাহলে বিশেষণ বের করার একটা চমৎকার টেকনিক শিখলাম যে খুব, ছেলেটা খুব দরিদ্র, ছেলেটা খুব কি অসহায়, ছেলেটা খুব সুন্দর, মেয়েটি খুব সুন্দর, তা ঠিক না? তাহলে এই যে আমরা যদি খুব শব্দের সাথে মিলে যায় কোনো শব্দ তাহলে সেটা বিশেষণ হয়ে যায়। তাহলে আমরা প্রথমে আমরা একটা বিশেষণ পদ বের করব। তাহলে এই যদি বলে যে আলস্যতা, এই আলস্য এই শব্দটার বিশেষণ রূপ কোনটি, তাহলে আপনি কিন্তু খুব টেকনিকভাবে বের করতে পারবেন। যে দেখেন কতগুলো প্রশ্ন বের করা যায় যদি আপনি কৌশলটি শেখেন। তাহলে খুবের সাথে মিলান, খুব অলস না খুব আলস, তাহলে অবশ্যই খুব অলস, খুব অলস। তাহলে খুব অলস, তাহলে এই যে খুব অলস, প্রথম কাজ হচ্ছে কোনো শব্দের মধ্যে যদি জফলা এবং তা প্রত্যয় থাকে আপনার কাজ হচ্ছে আপনি খুব প্রত্যয়ের সাথে মিলে সেটা বের করবেন। তাহলে খুব অলস। এবার খুব অলসের সাথে যখন অ্যাডজেটিভটা পাবেন, অর্থাৎ বিশেষণটা পাবেন, অর্থাৎ অ্যাডজেটিভ বলতেছি, অ্যাডজেটিভের বাংলা হচ্ছে বিশেষণ, এই অ্যাডজেটিভের সাথে যদি আপনি তা প্রত্যয় যুক্ত করেন তাহলে সেটা বিশেষ্য পদ হয়ে যাবে। তাহলে কি হবে, অলসতা, অলসতা। তাহলে এটা কোন পদ হয়ে গেল, এটা হয়ে গেল নাউন ফর্ম। তাহলে দেখেন, তাহলে অ্যাডজেটিভের সাথে যদি তা প্রত্যয় যুক্ত হয় তাহলে কি হবে, তাহলে একটা নাউন ফর্ম হয়, তো বিশেষ্য পদ হয়ে যায়। এই বিশেষ্য পদটা এটা রাইট। তার মানে যদি পরীক্ষায় আসে আলস্যতা, এর শুদ্ধ রূপ কি, অলসতা রূপ, এটা শুদ্ধ রূপ। আরেকটা শুদ্ধ রূপ হচ্ছে এর সাথে আমরা জফলা প্রত্যয় যদি যুক্ত করি তাহলে ল আর স, অলস, এর সাথে জফলা যুক্ত করলে আগের স্বরটাকে দীর্ঘস্বর করতে হবে, অর্থাৎ থাকলে সেটা করতে হবে, অর্থাৎ যদি থাকে তাহলে আমাদের করতে হবে। যদি রস্বই অথবা দীর্ঘই থাকে, রসিকার অথবা দীর্ঘিকার থাকে তাহলে ওই করতে হয়। তাহলে কতগুলো টেকনিক শিখছি দেখেন, আমি একটু ব্যাখ্যা দিই তাহলে মাথায় ঢুকে যাবে সবগুলো বিষয়। এক নাম্বার, আমরা কোনো শব্দের মধ্যে যদি দেখেন, এখানে আমি আর অন্য শব্দ নিয়ে পড়াই, অন্য শব্দ নিয়ে, অন্য শব্দ কি, আমরা ধরি আমরা দারিদ্রতা, দারিদ্রতা যদি আসে যে দারিদ্রতা ভুল না সঠিক, তার মানে অবশ্যই এই শব্দটা ভুল। এখন দেখেন ব্যাখ্যা শুনেন, ভালো করে মনোযোগ দেন। দারিদ্রতা কেন ভুল, কারণ আপনি জানেন এক বনে দুই ভাগ থাকে না, অর্থাৎ জফলা এবং তা প্রত্যয়, দুইটা প্রত্যয় একসাথে যুক্ত হবে না। তাহলে কি হবে, তাহলে আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনাকে বিশেষণ পদটা বের করার কৌশল শিখতে হবে। বিশেষণ পদ কি, আপনাকে খুব শব্দের সাথে, খুব শব্দের সাথে মিলাইতে হবে। তাহলে খুব শব্দের সাথে কি মিলে, খুব দরিদ্র না খুব দারিদ্র, কোনটা মিলে, খুব দরিদ্র, আমরা জানি খুব দরিদ্র। ওকে, তাহলে আপনি যদি কখনো পরীক্ষা আসে দারিদ্রতা এর বিশেষণ রূপ কি, তাহলে হবে দরিদ্র। তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে চমৎকার, কিভাবে দারিদ্র যদি আসে দারিদ্র এর বিশেষণ রূপ কোনটি, তাহলে আপনি খুব দিয়ে মিলাবেন, এটা একটা টেকনিক। এরপরে আরেকটা কাজ হচ্ছে কি, এরপরে আরেকটা কাজ হচ্ছে আপনি এটার সাথে এই দরিদ্রকে আপনি দুইভাবে নাউন বানাইতে পারেন, দুইভাবে নাউন, দুইভাবে নাউন বানাইতে পারেন। কিভাবে, দুইটা প্রত্যয় যুক্ত করে, একটা তাৎ প্রত্যয় যুক্ত করেও আপনি বিশেষ্য বানাইতে পারেন, আবার জফলা যুক্ত করে বসাইতে পারেন। এই দরিদ্রর সাথে আপনি যখন তা প্রত্যয় যুক্ত করবেন তখন হয়ে গেল এটা অ্যাডজেক্টিভ, এবং এটা একটা রাইট। আবার আপনি কি করতে পারেন, এটা আপনি কি করতে পারেন, আপনি এটার সাথে আপনি জফলা যুক্ত করে করতে পারেন, তখন কি হবে, শুধু অয়ের সাথে আকার করতে হবে। তো এটা হচ্ছে একটা কি, নাউন ফর্ম। এটা একটা নাউন ফর্ম, এটা একটা নাউন ফর্ম। তার মানে খুবই সহজ, পরীক্ষা যদি আসে দরিদ্রতা এটা অ্যাডজেক্টিভ না নাউন, তাহলে অবশ্যই এটা নাউন, অর্থাৎ অবশ্যই এটা বিশেষ্য। যদি আসে দারিদ্র, এটা কি নাউন ফর্ম না অ্যাডজেক্টিভ ফর্ম, অবশ্যই নাউন ফর্ম। নাউন মানে হচ্ছে কি বিশেষ্য। আপনি বাংলা বলতেছি না, কারণ কারণ নাউনটা আপনি সবচেয়ে সহজে বুঝেন। আচ্ছা, বিশেষ্য, আর অ্যাডজেক্টিভটা হচ্ছে বিশেষণ। তার দেখেন আপনারা কিন্তু এই নীলুফা প্রথমে লিখছে যে স্যার
পার্ট অফ স্পিচ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা সামনে পার্ট অফ স্পিচ নিয়ে ইংরেজির ক্লাস আছে, 13 তারিখ থেকে সম্ভবত ইংরেজির ক্লাস। ইংরেজির ক্লাসগুলো করেন, আশা করি বুঝতে পারবেন যে ইংরেজি কত অসাধারণভাবে শেখা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা কিন্তু চেষ্টা করব মুখস্থ করে নয়, আমরা চেষ্টা করব হয় কোড দিয়ে, নতুবা কৌশল দিয়ে, নতুবা ছবি দিয়ে, অথবা ছন্দ দিয়ে। দেখেন এটা আমরা আলোচনা করতেছি কি দিয়ে, আমরা একটা কৌশলের মাধ্যমে। তাহলে পরীক্ষায় যদি আসে যে দরিদ্র কোন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম। দরিদ্রতা কি ফর্ম, আপনারা জানেন যে তা প্রত্যয় যুক্ত হলে নাউন হয়ে যায়, আবার জফলা যুক্ত প্রত্যয় যুক্ত হলেও সেটা নাউন ফর্ম হয়ে যায়। এবার যদি পরীক্ষা আসে কোনটা রাইট, দরিদ্রতা না দারিদ্র, দুইটাই রাইট। আর যখন আসবে যে আচ্ছা দারিদ্রতা যদি দেয় তার মানে রাইট না ভুল, তার মানে ভুল, কারণ এখানে জফলা আছে, তা প্রত্যয় আছে। কোনো শব্দের সাথে জফলা এবং তা প্রত্যয় কখনোই যুক্ত হবে না, হয় তা প্রত্যয় যুক্ত করতে হবে, নতুবা জফলা যুক্ত করতে হবে। কার সাথে যুক্ত করতে হবে, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করতে হবে। পরীক্ষা ঘুরে আসতে পারে যে দারিদ্রতা তা প্রত্যয়টা কোন শব্দের সাথে যুক্ত হয়েছে, অবশ্যই বিশেষণের সাথে যুক্ত হয়েছে। দারিদ্র শব্দটা কোন পদের সাথে যুক্ত হয়ে বিশেষ্য হয়েছে, অবশ্যই অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে বিশেষ্য হয়েছে। অথবা আসতে পারে দারিদ্র শব্দটা কি জাতীয় শব্দ, প্রত্যয় জাতীয় শব্দ, কারণ প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে দারিদ্রতা, এই দারিদ্র যদি পরীক্ষা আসে যে দারিদ্রের কি প্রকৃতি প্রত্যয় কি, তাহলে কি হবে বলেন, তাহলে কি হবে, দরিদ্র যোগ কি, এই যে জফলা, এটাই হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয়, এই যে দারিদ্র, এই যে প্রকৃতি প্রত্যয় শিখে ফেললেন। যদি আসে দরিদ্রতা, দরিদ্রতা এর প্রকৃতি প্রত্যয় কি, তাহলে দেখেন কত প্রকৃতি প্রত্যয় হয়ে গেল, বানান শুদ্ধিকরণ হয়ে গেল, পদের পদ হয়ে গেল, কোন পদ, তাহলে কি হবে, দরিদ্র, দরিদ্র যোগ তা। কি কারণে, কারণ আপনি জানেন যে এই তা প্রত্যয়টা আলাদা লিখে মূল শব্দটা অ্যাডজেক্টিভ হবে, তার মানে দরিদ্র এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে জফলা যুক্ত করি কি হয়, দারিদ্র হয়। তাহলে টোটাল সমস্ত বিষয়গুলো কিন্তু আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন যে কে কে বুঝে নেই, এখন কমেন্টে লেখেন কারা কারা এই পর্যন্ত বুঝেন নেই, না বুঝলে আবার বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রত্যয় পাচ্ছেন, পদ পাচ্ছেন, বানান শুদ্ধিকরণ পাচ্ছেন, 3 জায়গায় লাগবে, অর্থাৎ পদ আকারে আসতে পারে, বানান আকারে আসতে পারে, আবার প্রকৃতি প্রত্যয় আকারে আসতে পারে, যে এটার প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি। তাহলে 3 ভাবে প্রশ্ন আসতে পারে। আশা করি সব ধরনের ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন কিনা। তাহলে পদ আকারে আসলেও পারবেন। আচ্ছা, রং স্যার, মেহেদি বলছে অসাধারণ স্যার। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আবার বললে ভালো হয়। আচ্ছা, আবার যদি বললে ভালো হয় তাহলে আমি বইটাতে দেখাই, বইটাতে দেখাই। দেখেন কতগুলো প্র্যাকটিস আছে, দেখেন কতগুলো প্র্যাকটিস করবেন। এই যে দেখেন, একটু বড় করে দেখাই, এই যে দেখেন কোনো শব্দের সাথে, এই যে দেখেন এক বনে 2 ভাগ থাকে না, এবং এখানে সবগুলো বিশ্লেষণ আছে। একটা বিশেষণ পদকে বিশেষ্য পদে রূপান্তরিত করার জন্য উপায় হচ্ছে 2টি। বিশেষণের সাথে তা পদে যুক্ত করে বিশেষ্য করা যায়, বিশেষণের সাথে জপলা যুক্ত করে বিশেষ্য করা যায়। অর্থাৎ একটা বিশেষণ পদকে আমরা 2 ভাগে বিশেষ্য করতে পারি, একটা তা প্রত্যয় যুক্ত করে লেখা আছে, একটা জপলা যুক্ত করে। এবং এক বনে 2 ভাগ থাকে না, অর্থাৎ তা এবং জপলা যদি থাকে ওই শব্দটা ভুল হবে, সেটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন এই যে অলস, অলস শব্দটার সাথে আমরা যদি তা প্রত্যয় যুক্ত করি তাহলে শুদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, বিশেষণ শব্দের সাথে যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি তাহলে সেটা বিশেষ্য হয়ে যাবে এবং সেটা শুদ্ধ হবে। তাহলে অলস আমরা জানি খুব অলস, খুবের সাথে যদি মিলে যায় তাহলে সেই শব্দটা একটা বিশেষণ পদ হয়ে যায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে যায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে অলস, অলসের সাথে যদি তা যুক্ত করি তাহলে কি হয়ে গেল, অলসতা, যা একটা বিশেষ্য পদ, এবং এটা একটা প্রকৃতিপত্য হয়ে গেল। এরপরে যদি অলসের সাথে আমরা জপলা যুক্ত করি তারপরও আমাদের সেটা রাইট হয়ে যাবে। কিন্তু আমরা যদি একই সাথে যদি জপলা এবং তা প্রত্যয় যুক্ত করি তাহলে ভুল হবে। অর্থাৎ তা প্রত্যয় যুক্ত করবেন কিভাবে সেটার ব্যাখ্যা দিছি, জপলা যুক্ত করলে কিভাবে বিশেষ পদ হয় সেটার ব্যাখ্যা দিছি, এবং ভুল প্রয়োগ, অর্থাৎ জপলা এবং তা প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে সেটা ভুল, সেটা দেওয়া আছে। এইভাবে বহুল, বহুলের সাথে যদি তাপ যুক্ত করেন তাহলে বিশেষ পদ হয়েছে বহুলতা, রাইট। অর্থাৎ জপলা যুক্ত করেন তাহলে হয়ে যাবে। এবং আদ্যস্বর যদি দীর্ঘস্বর হবে, এখানে দেওয়া আছে আদ্যস্বর দীর্ঘস্বর করার নিয়মটা কি হবে, অটা অ কি হয়ে যাবে, আ হয়ে যাবে, অ হলে কি হবে, আ হবে। চমৎকারভাবে বই সাজানো আছে, দেখেন কত চমৎকারভাবে সাজানো হয়েছে, কত কৌশল সাজানো হয়েছে, এবং এই জন্য বইটার একটু সময় লাগছে। আশা করি যারা বইয়ের অর্ডার দিচ্ছেন 12 তারিখ থেকে অবশ্যই অবশ্যই বই পাঠানো শুরু করব এবং সবাই পেয়ে যাবেন বই। তাহলে দেখেন কৃপণ, চপল,
চঞ্চল, সমর্থ, দরিদ্র, স্বতন্ত্র, চরিত্র, এই সমস্ত অকে আ করে আমরা অ প্রত্যয়কে আ করে কি আদ্যস্বর দীর্ঘস্বর করে এই রুলটার মধ্যে পড়ছে, এগুলো এখানে দেওয়া আছে। এর পরেরগুলো আছে রস্বই এবং দীর্ঘিকার থাকলে ওই হবে সেগুলো। এই যে বিচিত্র, আমরা জানি খুবের সাথে মিলান, তাহলে খুবের সাথে মিললে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যে খুব বিচিত্র, খুব বিপরীত, খুব বিশিষ্ট, খুব দিন, দিন মানে হচ্ছে গরিব, খুবই দিন, তাহলে হয়েছে। এটার সাথে যখন তা প্রত্যয় যুক্ত করবেন তাহলে সরাসরি কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে বিচিত্রতা, বিশিষ্টতা, দীনতা, যখন জপলা যুক্ত করবেন তখন আদ্যস্বরকে দীর্ঘস্বর করতে হবে, রসইকারটা কি হয়ে যাবে? এই যে ঐকার হবে, ঐকার হবে, ঐকার হবে। এইভাবে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দেওয়া আছে এবং এরপরে টেস্ট দেওয়া আছে, আপনি নিজে নিজে করবেন যে এগুলো পারতেছেন কিনা। তারপরে কি দেওয়া আছে? তারপরে এমসিকিউ দেওয়া আছে। দেখেন, এই দারিদ্রতা, এই দারিদ্রতা কি কারণে ভুল? ঢাকা বিশ্ববিদ্যালয় ঘয় নিতে এই পরীক্ষা আসে 16-17 সালে। দারিদ্রতা কি কারণে ভুল? এই যে প্রত্যয়জনিত ভুল, কারণ জফলা আছে এবং তা আছে, তাহলে প্রত্যয়জনিত ভুল। কারণ আমরা জানি একই শব্দে জফলা এবং তা প্রত্যয় হয় না, এই কারণে এটা ভুল। কেন ভুল? কারণ প্রত্যয়জনিত ভুল। দেখেন কীভাবে প্রশ্ন আসে, শুদ্ধ রূপ কোনটি? সৌন্দর্যতা, সৌন্দর্য কোনটা রাইট হবে? তাহলে বলেন 25 নম্বরে কোনটা হবে? সৌন্দর্যতা হবে, কারণ আমরা জানি কি সুন্দরীর সাথে তা জফলা এবং তা প্রত্যয় যুক্ত করা ভুল, তাহলে 100% ক নাম্বার ভুল, ঠিক না? কিন্তু আমরা যদি এই যে আমরা যদি জফলা যুক্ত করি তাহলে আদ্যস্বর দীর্ঘস্বর হয়। এই যে আমাদের ডি নাম্বারটা রাইট, এইটা রাইট। তারপরে যে 25 নাম্বার, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেন কতগুলো প্রশ্ন, দেখেন যতগুলো প্রশ্ন আছে সবগুলোর এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে অসাধারণভাবে একটা আমরা বই সাজিয়েছি। হুম। আর অনেকে বলতেছেন যে বইয়ের দাম বেশি হয়েছে। আপনি বইটা হাতে পাইলে তাহলে বুঝতে পারবেন যে কী ধরনের কষ্ট করা হয়েছে এই বইটার পিছনে, আর কতগুলো কৌশল অ্যাপ্লাই করা হয়েছে। আর বইটা প্রায় 800 থেকে 850 পৃষ্ঠার বই, এবং এমসিকিউ কতগুলো, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঢুকানো হয়েছে, নিবন্ধনের প্রশ্ন ঢুকানো হয়েছে, বিসিএসের প্রশ্ন ঢুকানো হয়েছে। আর মনে রাখবেন এই বইটার মূল্য শুধুমাত্র আমাদের এই 1 মাস ফ্রি ক্লাস চলাকালীন অবস্থায় কিনলে আমরা 500 টাকায় নিতে পারবেন, এরপরে কিন্তু 600 টাকা এই বইয়ের মূল্য হয়ে যাবে। আচ্ছা, তাহলে কমেন্টে একটু লেখেন কারো কোনো সমস্যা থাকলে। হ্যাঁ, আমরা এখন শেষ করব ক্লাস। আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে একটু বলেন কি জানতে চান। আর আগামীকাল আমাদের 9টায় ক্লাস আছে। 9টায় অবশ্যই উপস্থিত থেকে ক্লাসগুলো করবেন। উপস্থিত থেকে ক্লাস করলে বেশি লাভ, কারণ যে কমেন্টে লিখতে হয় যে ভুলগুলো যেগুলো, সেগুলো ভুলগুলোর সাথে সাথে সংশোধন হয়ে যাচ্ছে। আর রেকর্ড ক্লাস করলে তো বিরক্ত লাগে, আর লাইভের ক্লাস একটা মজা আছে, অন্যরকম মজা। আচ্ছা, এই যে দেখেন অসংখ্য বিষয়গুলো আছে এগুলো। এগুলো বইয়ের পৃষ্ঠাগুলো দেখেন কতগুলো পৃষ্ঠা। দেখেন এই অসংখ্য বিষয়, এতগুলো। আমরা এরপরে একটা ব্যাচ চালু করব, প্রত্যেকটা পৃষ্ঠায় ব্যাখ্যা দেবো আমরা। এটা আমরা একই, এটা কি এটা কি মাস, 1 অক্টোবর থেকে আমরা একটা ব্যাচ চালু করব বাংলা, ইংলিশ, জিকে, এই 3টা বিষয় নিয়ে। এবং আশা করি প্রত্যেকটা পৃষ্ঠা নিয়ে আমাদের আলোচনা হবে। পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এর সুযোগ, প্রত্যেকটা পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব। প্রত্যেকটা পৃষ্ঠায় আপনাদের সাথে আমার একটা কথা ছিল যে প্রত্যেকটা পৃষ্ঠার আমি ব্যাখ্যা দেবো। দেখেন প্রত্যেকটা পৃষ্ঠার ব্যাখ্যা দিলে তখন বুঝতে পারবেন যে কত অসাধারণভাবে একটা বই সৃষ্টি করছি, আর এই বইটা কত সুন্দর করে আপনাদেরকে পড়িয়ে দিই আমি। আচ্ছা, আচ্ছা, আমরা শুদ্ধিকরণের মতো কারক শিখতে চাই, অবশ্যই কারক নিয়ে আলোচনা করবো অসাধারণভাবে। কারক, সমাস, সন্ধি, প্রত্যয়, যেটাই বলেন না কি, প্রত্যেকটা বিষয়ে আমরা অসাধারণভাবে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব।
ক্লাসের রুটিন জানতে চাচ্ছেন? ক্লাসের রুটিন আমাদের পোস্ট করা আছে পেজে, পেজে গিয়ে দেখেন। হ্যাঁ, পেজে গিয়ে অবশ্যই রুটিন পাবেন। বাংলা রুটিন দেওয়া আছে, ইংরেজি রুটিন দেওয়া আছে এবং সাধারণ জ্ঞানের রুটিন দেওয়া আছে, 3টা রুটিন দেওয়া আছে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা এখনই দিয়ে দিচ্ছি রুটিনগুলো। হ্যাঁ, বানান শুদ্ধিকরণ ক্লাসে স্যার বানান বলো, যা বললাম বানানটা ভুল করে লেখা হয়েছে। আচ্ছা, যে অসাধারণ অনেকগুলো বিষয় আছে, এগুলো আমরা দেখেন এই প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা পৃষ্ঠার ব্যাখ্যা এবং গল্প। এই যে গল্পগুলো বলি নেই, প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা গল্প রয়েছে, প্রত্যেকটা অসাধারণ গল্প। এই যে দেখেন প্রত্যেকটা গল্প, আমি প্রত্যেকটা পৃষ্ঠার ব্যাখ্যা দেব। আচ্ছা মিরাজ সাহেব, ঠিক আছে, আপনাদের এই যে বানান একটা ভুল ও ধরতে পারছে, যে বানান শুদ্ধিকরণের নামকরণটা আমরা ভুল করছি। আচ্ছা, তাহলে শুভরাত্রি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেটে দিই না?